নমস্কার। ডক্টরস ডায়ালগের ১৩২তম লাইভে সবাইকে স্বাগত। আমি পিয়ালি দে বিশ্বাস। আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে, যেটাকে আমরা অনেক সময় শুধু খারাপ অভ্যাস বলে এড়িয়ে যাই, কিন্তু বিজ্ঞান বলছে নেশার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে গভীর মানসিক যন্ত্রণা, একাকিত্ব, ট্রমা বা না বলা কষ্ট। এই বিষয়টা বুঝতে এবং মনস্তাত্ত্বিক দিক দিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন মনোচিকিৎসক ডাক্তার অনিকেত চক্রবর্তী। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। প্রতি বছর ২৬শে জুন জাতিসংঘের উদ্যোগে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিগিট ট্রাফিকিং দিবস পালন করা হয়। এই দিবসকে মাথায় রেখেই আমাদের আজকের অনুষ্ঠান বা আলোচনা শুরু করতে চলেছি। তবে একটা নির্দিষ্ট কোনো দিবসই নয়, নেশা নিয়ে কথা বলা, সচেতনতা তৈরি করা এবং সমস্যার গভীরে পৌঁছানোর কাজ প্রতিটা দিনই সমান গুরুত্বপূর্ণ। কারণ অ্যাডিকশন শুধু সাবস্টেন্সের সমস্যা নয়, এটা অনেক সময় মানসিক যন্ত্রণা, ট্রমা, লোনলিনেস আর না বলা কষ্টের বহিঃপ্রকাশ। আমরা চলে যাই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুর কাছে জাস্ট যাওয়ার আগে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে চাই। আমাদের ভারতে ১৬ কোটি মানুষ অ্যালকোহল ব্যবহার করছেন বর্তমানে। ৩ কোটির বেশি ক্যানাবিস এবং ২ কোটির বেশি ওপিয়াটস। আর পশ্চিমবঙ্গে এই পরিসংখ্যানটাও অনেক বেশি। পশ্চিমবঙ্গে প্রায় প্রতি ১০০ জনে ১০ জনের সাবস্টেন্স রিলেটেড সমস্যা রয়েছে। এটা শুধুমাত্র একটা হেলথ ক্রাইসিস নয়, এটা দেখতে গেলে এটা একটা বড় মেন্টাল হেলথেরও একটা বড় ক্রাইসিস। এই জায়গা দিয়ে আমি একটু প্রশ্নে ঢুকবো যে ডাক্তারবাবু, যে এই তরুণদের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে, এই যে নেশার প্রবণতা বাড়ছে, এটার সঙ্গে কি মানসিক স্বাস্থ্যের কোনো সম্পর্ক আছে? ঠিক। প্রশ্নটা যখন শুরু হলো নেশার প্রবণতা দিয়ে, নেশার প্রবণতা এখন বাড়ছে, সেই প্রশ্নটা আমি পরে আসছি। ঠিক আছে, প্রথমত আমরা একটু নেশার স্কোপটা আমরা একটু আলোচনা করে নিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে নেশা বলতে আমরা কত রকমের আমরা খুবই রেগুলারলি পেয়ে থাকি। আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মানে মদ, ক্যানাবিস মানে গাঁজা, এবং বাদ বাকি মানে যেগুলো পরিচিত নেশা সেগুলো কিন্তু আমার মানে মোটামুটি প্রত্যেকেই জানি। অ্যালকোহল হোক, ক্যানাবিস হোক, হেরোইন হোক, আপনি এখনই হেরোইন বা ওপিওয়েড যেটা বললেন সেটা বললেন। কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক রকমের নেশা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম গুলো কি কি আমরা এক এক করে আমরা যদি বলি, একদম ছোট থেকে শুরু করছি আর উপর দিকে আস্তে আস্তে যাবো। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে নিকোটিন অ্যাডিকশন। নিকোটিন বা সিগারেট অ্যাডিকশন আমাদের মধ্যে অত্যন্ত কমন, লিগালাইজড এবং প্রত্যেকের মধ্যে সেটা অ্যাকসেপ্টেড একটা নেশা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে হচ্ছে কিনা ক্যাফিন অ্যাডিকশন, মানে অর্থাৎ হচ্ছে কফির অ্যাডিকশন। সেটা আমাদের ইন্ডিয়াতে খুব একটা দেখতে পাওয়া যায় না। এরপরে যদি এগিয়ে যাই তাহলে অ্যালকোহল, ক্যানাবিস, ওপিওয়েড ছাড়িয়ে আমরা যেটা খুব মাঝে মধ্যেই পেয়ে থাকি সেটা হচ্ছে যে মানে বেসিক্যালি ওটাও এক রকমের ওপিওয়েড অ্যাডিকশন, কিন্তু সেটা হচ্ছে কিনা কাপ সিরাপ বা হচ্ছে কিনা পেন ট্যাবলেটস। অনেকে পেন ট্যাবলেটস ইনজেকশন, মানে হচ্ছে ব্যথার ওষুধ খাওয়া, মানে কন্টিনিউ সেটা দিনে মানে 10টা 15টা 20টা করে হচ্ছে কিনা ব্যথার ওষুধ খাচ্ছেন। ওটাও কিন্তু একরকমের নেশা। এবার এছাড়া আমরা যদি যাই আরো বড় বড় হচ্ছে নেশার দিকে, তাহলে হচ্ছে কিন্তু স্টিমুল্যান্ট, অর্থাৎ হচ্ছে মেথ আমরা যেটা বলি। ব্রেকিং ব্যাড বলে একটা বিখ্যাত সিরিজ আছে মানে এটা নিয়ে। এলএসডি মানে সাইকেডেলিক্স হচ্ছে কিনা নেশা, এলএসডি আছে, তার মধ্যে হচ্ছে ম্যাজিক মাশরুম আছে। ঠিক আছে, এবং এইরকমই আর কি বড় বড় নেশা দিয়ে কিন্তু নেশার জগৎটা তৈরি। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে নতুন অ্যাডিকশন যেটা নিয়ে হয়তো অনেকেই কথা বলেন না বা আমরাও খুব একটা কথা বলি না, কিন্তু এখন অন দা রাইজ, সেটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডিকশন। বিহেভিয়ারাল অ্যাডিকশন বলতে তার মধ্যে ইন্টারনেট অ্যাডিকশন একটা খুব বড় অ্যাডিকশন। ইন্টারনেট অ্যাডিকশন বলে, বা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সেটাকে বিভিন্ন অন্যান্য নামে সেটা পর্নোগ্রাফিক অ্যাডিকশন আছে, বা হচ্ছে কিনা গেমিং অ্যাডিকশন। এবং ইন্টারনেট অ্যাডিকশন বা গেমিং অ্যাডিকশন কিন্তু আমাদের যে সাইকিয়াট্রির যে ক্লাসিফিকেশন, তার মধ্যে অন্যতম নতুন অ্যাডিশন, নতুন যোগ করা হয়েছে কিন্তু ইন্টারনেট অ্যাডিকশনকে। এছাড়াও বিহেভিয়ারাল অ্যাডিকশনের মধ্যে শপিং অ্যাডিকশন আছে, অন্যান্য অ্যাডিকশনও আছে।
এগুলো কিন্তু নতুন, একদমই নতুন ডোমেন, যেগুলো ট্রিটমেন্ট, যেগুলো ডায়াগনোসিস কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে, এবং ইটস আ গ্রোয়িং মেন্টাল হেলথ ক্রাইসিস। আচ্ছা, যাই হোক, আমরা নেশার প্রবণতার দিকটাতে আসি। কেন নেশার প্রবণতা, সেই কথাটা একটুখানি বলি। আমাদের নেশার প্রবণতা হুম, আমাদের দেশে শুধুমাত্র নয়, ইন জেনারেল দেখতে পাওয়া যাচ্ছে যে মানে এই একবিংশ শতাব্দীতে 2000 সালের পর থেকে কিন্তু তরুণদের মধ্যে নেশার প্রবণতা কিন্তু ইন জেনারেল বেড়ে চলেছে, ঠিক আছে। এবং শুধুমাত্র নেশার প্রবণতা নয়, নেশার হচ্ছে ধরন, সেটাও কিন্তু খুব ভাস্ট হচ্ছে। আহ, এটা একটু খোঁজ খবর রাখলেই জানতে পারা যাবে যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে আজকের দিনে বিভিন্ন রকমের রেভ পার্টি বা বিভিন্ন রকমের গ্যাদারিংস এ কি রকমের নেশা করা হয়, ঠিক আছে। শুধুমাত্র মদ গাঁজায় সেটা আর আবদ্ধ নেই, সেটা আরো অনেক বেশি দূর এগিয়ে গেছে। তো এই ইদানিং কালে, এই যে আমি বলবো যে ইদানিং কাল বলতে কিন্তু সময়টা গত 5 বছর 6 বছর মোটেও নয়, যদিও সেটা কোভিড এর পর থেকে ব্যাপারটা আরো ইনক্রিজ হয়েছে। তারও আগের থেকে কেন নেশার প্রবণতা এই সময় কেন বেশি বাড়ছে, তার অন্যতম একটা কারণ হিসেবে আমরা অবশ্যই যেটাকে আইডেন্টিফাই করতেই হবে, সেটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন। যেটা খুব হয়তো স্বাভাবিক, মানে আমরা মানে প্রত্যেকে বুঝতে পারছি যে আমরা এটার পার্ট, আমরা প্রত্যেকে এটা একটা পার্ট। ফোন এবং ইন্টারনেট এবং মানুষের সঙ্গে মানুষের কানেকশন কমে যাওয়া, এটা কিন্তু একাকিত্বের একটা বড় পার্ট, একাকিত্বের একটা বড় অংশ। এবং এই সোশ্যাল আইসোলেশন কিন্তু ধীরে ধীরে নেশার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং নেশা সেখানে হয়ে যাচ্ছে একটা সোশ্যাল, একটা কানেকশনের জায়গা। নেশা হয়ে যাচ্ছে একটা মানে কি বলবো, মেলামেশা করার একটা বন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কোন সময় দেখা করি না, আমরা নেশা করার সময় দেখা করি, ঠিক আছে। আমরা একসঙ্গে দেখা করলে আমরা কি করি, আমি কিন্তু এখানে এগেইন আমি বলছি যে নেশা নিয়ে এই যে পুরো আলোচনাটা আগামী 1 ঘন্টায় যে হবে, এর মধ্যে কিন্তু কোথাও মোরাল পলিসিং বা নীতি পুলিশের কিন্তু জায়গা নেই, যে নেশা করা মানে খারাপ, সেই যে পুরো ব্যাপারটাকে ধরে আমরা মানে আলোচনা করবো, এটা কিন্তু হবে না। কারণ নেশা ব্যাপারটাই এমন একটা মাল্টি ফ্যাসেটেড, এমন একটা বিভিন্ন মানে একটা বহুমুখী একটা ব্যাপার, যে শুধুমাত্র নেশা খারাপ তাই যারা নেশা করে তারা খারাপ, এই স্ট্যাম্পটা আমি মেরে দিলাম, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় না। কিন্তু তা সত্ত্বেও যেটা সত্যি সেটা হচ্ছে যে নেশা আজকের দিনে একটা সোশ্যাল বন্ডিং এর একটা বড় জায়গা, এবং মানুষজন ক্লাবে যান, পার্টি করতে যান। ডাক্তারবাবু যে দিকটা বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বললেন, যে নেশা কিন্তু এখন একটা সামাজিক বন্ডিং এর জায়গায় হয়ে দাঁড়িয়েছে। সামাজিক বন্ডিং মানে মানে একটা সবাই ওই যে বললো যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলছিলাম, হ্যাঁ আপনি বলুন। এটুকুই, মানে এটাই এটাই আর কি, মানে এটা দিয়ে আমি বলতে চাই যে মানে মূল একটা কারণ হচ্ছে কিন্তু সোশ্যাল আইসোলেশন। এবং আচ্ছা, তার সঙ্গে আরো একটা দুটো কারণ অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে যে তার সঙ্গে এই যে এই বর্তমান গত 15 বছরে পৃথিবী আহ এগিয়েছে অবশ্যই, কিন্তু পৃথিবীর যে একটা বড় অংশ জুড়ে, শুধুমাত্র ইন্ডিয়া নয়, শুধুমাত্র ইন্ডিয়া নয়, সাউথ ইস্ট এশিয়া নয়, পুরো পৃথিবী জুড়েই কিন্তু গ্লোবাল ইকোনমি কিন্তু বেশ টালমাটাল। সেখানে দাঁড়িয়ে মানুষের কিন্তু মানে শিক্ষা এবং তার তার পরবর্তী চাকরি, অর্থাৎ রুজি রুটির জায়গাটা কিন্তু বেশ কিছুটাই হচ্ছে আনস্টেবল। এবার এই আনস্টেবিলিটির এই মানে ইনস্টেবিলিটির জায়গা থেকে কিন্তু নেশাটাও কিন্তু উঠে আসছে, যেখানে মানে এই তরুণদের সামনে তার ভবিষ্যতের জায়গাটা আরো আনক্লিয়ার, আরো অস্বচ্ছ হয়ে উঠছে, ততটাই তারা আরো নেশার দিকে ঝুঁকে পড়ছে। নেশা একটা কিন্তু ওয়ে আউট হিসেবে কিন্তু এখানে দেখা হচ্ছে অনেক ক্ষেত্রে। তো এই দু তিনটে কারণ কিন্তু খুব খুব বেশি হচ্ছে। একদমই। ডাক্তারবাবু খুব ইন্টারেস্টিং একটা দিকটায় আলোচনাটা নিয়ে গেলেন। তবে আমরা ওই দিকে যাওয়ার আগে আমাদের যেটা বলবো, যে একটা প্রচলিত ধারণা আছে নেশা সম্পর্কে, যে এটা নাকি কিউরিওসিটি থেকে শুরু হয়।
আপনার মতে কি বলে, এটা কি শুধুই কিউরিওসিটি নাকি এর পেছনে কোনো গভীর সাইকোলজিক্যাল কিছু ইস্যু আছে? ঠিক ঠিক। আমি এই জন্যই প্রথম প্রশ্নটাতে আমি এখনকার নেশার প্রবণতাটাকে আলাদা করে কিন্তু মানে অ্যাসাইড করলাম এবং আলোচনা করলাম। কারণ কি, নেশার প্রবণতা ইন জেনারেল আমি আবারও প্রথমেই বললাম যে একটা বহুমুখী একটা ব্যাপার, যার মধ্যে অন্যতম ব্যাপারটা হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ নিউরোবায়োলজিক্যাল। ঠিক আছে। আহ, এবং সেখানে দাঁড়িয়ে আমি একটু জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে 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 কথাটা বললেন যে কিউরিওসিটি, অর্থাৎ মানে একটা কৌতূহল তৈরি হওয়া, সেই কৌতূহল থেকে এবং পিয়ার প্রেসার বলে আমরা যেটাকে জানি, অর্থাৎ বন্ধু বান্ধবের চাপ, বন্ধু বান্ধবের যে একটু আহ, এগিয়ে নিয়ে যাওয়া, সেই দিক থেকে নেশাটা শুরু হয় অনেক ক্ষেত্রেই। এই যে করেই দেখি না কি হয়, বা খেয়েই দেখ না একবার কি হয়, এই মেন্টালিটি থেকে ব্যাপারটা শুরু হয়, এই জায়গা থেকে ব্যাপারটা শুরু হয়। বা খুব স্ট্রেসে আছিস, চল আজকে একটুখানি এটা কি খেয়ে দেখ, দেখ ব্যাপারটা অনেক ভালো লাগবে। ঠিক আছে, এই জায়গা থেকে ব্যাপারটা শুরু হয়। অর্থাৎ তখন আমরা অনেক ক্ষেত্রে কিভাবে শুরু করি, কিভাবে শুরু হয়, কিভাবে মানুষজন লেখা শুরু করেন, যে ইম্পালসিভিটি। এই যে কিউরিওসিটি বললেন, সেই কিউরিওসিটি থেকে ব্যাপারটা এক সময় ব্যাপারটা শুরু হয় ইম্পালসিভিটি দিয়ে, যে হ্যাঁ করেই দেখ, কি আর হবে, আজকে একবার খেয়ে দেখ, আজকে এক সিপ নিয়েই দেখ এখান থেকে, বা আজকে এক টান নিয়ে দে, দে আমাকে সিগারেটটা দে, আমি এক টান নিয়ে দে। এইখান থেকে ইম্পালসিভিটি থেকে ব্যাপারটা শুরু হয়। তারপরে এটা কি হয়, সেই ইম্পালসিভিটি থেকে শুরু হলো, শুরু হয়ে যখন সেই মানুষটি সিগারেটের প্রথম টান দিলেন, বা হচ্ছে কিনা মদ খেলেন প্রথমবার, বা প্রথমবার গাঁজা খেলেন, সেটা বেশিরভাগ নেশাগুলো কিন্তু মানে আমাদের ব্রেনের ডোপামিন পাথওয়ে দিয়ে হচ্ছে কিনা কাজ করে। আমাদের ব্রেনের ডোপামিন একটা এমন হরমোন যেটা নেশাকে মিডিয়েট করতে খুবই সাহায্য করে। মানে নেশা কিভাবে কাজ করবে সেটা কিন্তু ডোপামিনের ওঠা পড়া দিয়ে ব্যাপারটা ঠিক হয়। এবং এই ডোপামিন আমাদের ব্রেনে এমনিও বেরোয়, এমনিও সেটা খরিত হয়। এবং নেশা বা বিভিন্ন অন্যান্য জিনিসপত্রেও কিন্তু তার রেসপন্সেও কিন্তু ডোপামিন খরিত হয়। এবার এই দুটো ডোপামিন ক্ষরণের মধ্যে পার্থক্যটা হচ্ছে ডোপামিনের দ্রুত ক্ষরণ এবং ডোপামিনের স্লো, অর্থাৎ মানে আস্তে আস্তে ক্ষরিত হওয়া। এই এই দ্রুত ক্ষরণ এবং আস্তে আস্তে ক্ষরিত হওয়া, এর মধ্যে কিন্তু মানে নেশার একটা বড় জায়গা লুকিয়ে আছে। এছাড়াও অন্যান্য নিউরো ট্রান্সমিটার তাদের জায়গাটাও প্রয়োজন, কিন্তু ডোপামিনের জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এই যখন প্রথম সিগারেটের টান মানে যখন দেওয়া হলো, সেই সিগারেট বা সেই মদ, সেই গাঁজা গিয়ে নিয়ে ব্রেনে একটা ফার্স্ট ডোপামিন স্পাইক করলো। মানে ডোপামিন যেটা নর্মালি হয়তো এইরকম লেভেলে হয়তো রিলিজ হচ্ছিল, সেটা হঠাৎ করে এরকম একটা স্পাইক হলো। ঠিক আছে, তাহলে এই স্পাইক ব্যাপারটা এমনই যে আমরা জানি যে মানে ঠিক ঢেউয়ের মতো। ঠিক আছে, খুব উঁচু একটা ঢেউয়ের মতো, এমন ঢেউটা সেটা উঠলেও যত তাড়াতাড়ি, একটু পরে দিলে পড়েও গেল। অর্থাৎ এইখানে আবার ডোপামিনটা চলে গেল, দিয়ে আবার এখানে ক্র্যাশ চলে গেল। এইটাই কিন্তু এই যে ডোপামিনের যে পিক, এটাই হচ্ছে যে হাই। এই যে আমরা হাই বলি, যে নেশা করে হাই হয়ে গেছে, বা ইয়াং জেনারেশন বলে যে নেশা করে হ্যাল হয়ে গেছে। বা এই যে আমরা নেশা করে যে আনন্দটা পাই, বেশিরভাগ নেশাতে আমরা কেন করি, নেশা আবার লোকে ফিরে কেন করে? প্রথমবার সিগারেটের টান দেওয়া এক ব্যাপার, কিন্তু সেই সিগারেটের ধোঁয়া বা মদের তেতো টেস্ট, সেইটাকে পেরিয়ে আরেকবার নেশা করা, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ব্যাপার। তাহলে নেশাটা আমি শুরু করলাম, নেশাটা আমাকে কি দিল, নেশাটা আমাকে ইউফোরিয়া দিল, আমাকে একটা হাই দিল, মনটা ভালো হলো, যে স্ট্রেসে ছিলেন সেই স্ট্রেসটা কমিয়ে দিল। ঠিক আছে, মদের ক্ষেত্রে কি হয়, মদের ক্ষেত্রে মদ হচ্ছে যে সোশ্যাল ইনহিবিশন, সামাজিক যে জড়তা, একটা বাধা ভাব, সেটা কাটিয়ে দেয়। সিগারেট কি করে, সিগারেট হচ্ছে সেই সময়, যে সময় আপনার ব্রেন হয়তো স্ট্রেসে আছে, সেই স্ট্রেসের সময় ও একটা ডোপামিন সার্জ দিল, যে ডোপামিন হরমোনকে আমরা মানে অ্যাক্টিভিটির হরমোন, আমাদের উদ্যোগ উদ্যমের হরমোন। ও যে কোনো কাজ উদ্যোগ নিয়ে করতে গেলে ডোপামিন লাগে, যে কোনো কাজে শুরু করতে গেলে, ইনিশিয়েট করতে গেলে, কনফিডেন্ট কনফিডেন্স নিয়ে ইনিশিয়েট করতে গেলে ডোপামিন লাগে। তাহলে সেই ডোপামিনটা হচ্ছে তখন সার্জ হলো, তাহলে ব্রেন তো অবশ্যই ভালো লাগবে। ব্রেন ব্রেন ভাবলো, পা এটা তো একটা ভালো সাপোর্ট, সুন্দর জিনিস, তাহলে স্ট্রেসের সময় সিগারেট খেলে তাহলে ভালো লাগে। তাহলে তাহলে এই যে ইউফোরিয়াটা হলো, সেই ইউফোরিয়াটা তাহলে ব্রেন বারবার করে পেতে
পেতে চায়, সেই পেতে চাওয়াটা শুরু হলো। এই শুরু হওয়াটার থেকেই কিন্তু নেশার শুরু। কাজেই আমরা মানে আপনি বা আপনার ক্লোজ কেউ একজন হচ্ছে প্রথমবার হচ্ছে মদ খেলেন, আপনি ওনাকে বলতেই পারেন যে বাবা তুই আজকে নেশা করে এসেছিস, তুই আজকে থেকে নেশা শুরু করে দিবি। কিন্তু নেশা এটা নয়। নেশা যখন এটা রিপিটেড হবে তখন এটা নেশা। এই সম্বন্ধে আরো কিছু পয়েন্টস আছে, সেগুলো পরে বলবো, যে আমরা নেশার কি কি মানে কোনো জিনিসকে নেশা বলতে গেলে তার 2-3টে পয়েন্ট থাকতে হয়, সেগুলো আমরা অ্যাডিকশন সেটা বলতে গেলে কিছু পয়েন্ট থাকতে হয়। যাই হোক, কিন্তু তাহলে ব্যাপারটা শুরু হলো কিউরিওসিটি, সেখান থেকে ইম্পালসিভিটি দিয়ে বা ইয়ে দিয়ে ব্যাপারটা যে শুরু হলো, যে প্রথম টান, প্রথম হচ্ছে চুমুক দিয়ে শুরু হলো। তারপর সেটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিল একটা, যে প্রাইজ পাই আমরা, যেমন যেমন হচ্ছে যে আমরা ভালো নাম্বার পেলে যেমন আমরা প্রাইজ পাই, তাহলে আমাদের আবার পরের বার ভালো নাম্বার পেতে ইচ্ছা করে। আমরা চাকরির ক্ষেত্রে যেমন আমরা স্যালারি পাই, টাকা পাই, সেজন্য আমাদেরকে চাকরির পর দিনটা থেকে যেতে ইচ্ছে করে। সেরকম ভাবেই আর কি, যে মদ খেলে বা নেশা করলে বা সিগারেট খেলে যে আমরা আনন্দটা পাচ্ছি, সেই আনন্দটা কিন্তু আবার পরদিন ফিরে এসে নেশা করার জন্য একটা একটা মনের জোর দিচ্ছে, বা আজকে তাহলে আরেকবার নেশাটা করি, তাহলে আবার মনটা ভালো। তাহলে এরকম ক্রনিক এক্সপোজার দিতে 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 এইবারে কি হয়ে যায়, এইবারে ওটা এই যে ব্রেনের যে আমাদের সার্কিট, যে ডোপামিন সার্কিট, সেটাতে একটা চেঞ্জ চলে আসে। এই চেঞ্জটা কি রকম, যে ব্রেন নিজের থেকে যে ডোপামিনটা তৈরি করতো, ব্রেন নিজের থেকে ডোপামিন তৈরি করে, সেই জন্য আমরা প্রতিদিন সকালবেলা উঠি, কাজে যাই, বিছানা তৈরি করি, খাওয়া দাওয়া রান্না করি, এইসব পুরো কাজ করি। ব্রেন নিজের থেকে ডোপামিনটা আস্তে আস্তে তৈরি করাটা কমিয়ে দেয়, এক্সটার্নাল ডোপামিনটার উপরে সে বেশি ভরসা করতে শুরু করে। আর এই এক্সটার্নাল ডোপামিনটা কিভাবে আসে, এক্সটার্নাল ডোপামিনটা কিন্তু আবার ব্রেন তৈরি করে একটা এইরকম লেভেলে, আর আসে এইরকম, আবার নেমে যায়। যে তাহলে এই যে ক্র্যাশটা হয়, এই যে আপ থেকে উপরের পয়েন্ট থেকে যে ক্র্যাশটা হয়, নেশা তো হাইটে তো খুব ভালো লাগে, তারপরে যে ক্র্যাশটা হয়, সেই ক্র্যাশটা মানে এইবারে এটাই বলছে যে এই যে সেই ক্র্যাশটা থেকে কিন্তু আবার নেশা করতে ইচ্ছে করে। ঠিক আছে, তো এখানে ব্রেন সার্কিটটা কিন্তু কন্টিনিউয়াস যারা এক্সপোজার নিচ্ছেন বিভিন্ন সাবস্ট্যান্সের, সেটা কিন্তু পুরো ওই ব্রেন সার্কিটটাকে একটা রকম ভাবে চেঞ্জ করে দেয়। সেই জন্যই বারবার নেশা করতে ইচ্ছে করে, এবং সেখান থেকে কিন্তু এই নেশার ধরনের সূত্রপাতটা হয়। আচ্ছা, আপনি খুব সুন্দর করে এটা আচ্ছা, বুঝিয়ে মানে এইটার মডেলটাকে আমরা বলি, এটা জাস্ট আর কি মনে বলে দিই, এটার মডেলটাকে আমরা এটার নামটাই হচ্ছে যে মানে ইম্পালসিভিটি টু কম্পালসিভিটি। ইম্পালসিভিটি মানে যে কোনো ক্ষেত্রে ইম্পালসিভিটি মানে হচ্ছে যে আমি শুরু করাটা আটকাতে পারছি না, এটা হচ্ছে ইম্পালসিভিটি। আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে ইম্পালসিভ হয়ে যাস না। ইম্পালসিভ হয়ে কি করে, ইম্পালসিভ হয়ে মানুষজন কাজ শুরু করে। তাহলে ইম্পালসিভ হয়ে আমি নেশা শুরু করলাম, সেটা কিন্তু সার্কিটটা চেঞ্জ হয়ে গেল কম্পালসিভ। অর্থাৎ কম্পালশন মানে আমি এটা বন্ধ করতে পারছি না। ঠিক আছে, আমরা এটা ওসিডি, সাইকিয়াট্রি, ওসিডির ক্ষেত্রে আমরা এই কম্পালশন কথাটা ইউজ করি। কম্পালশন মানে আমি কাজটা বন্ধ করতে পারছি না। তাহলে আমি আমি কাজটা শুরু করা আটকাতে পারছিলাম না, সেখান থেকে আমি কাজটা বন্ধ করাটা মানে আমি বন্ধ করতে পারছি না, সেই জায়গায় ব্যাপারটা চলে যায়, এই ইম্পালসিভিটি টু কম্পালসিভিটি। একদমই। আমার মনে হয় খুব সুন্দর করে ডাক্তারবাবু এটা বোঝালেন, যে আমাদের কি সম্পর্ক বা কিভাবে এটা কাজ করে, ডোপামিনটাকে কিভাবে হাইপ দিয়ে শরীরের হঠাৎ করে যে এটা জেনারেট হয়, সে সমস্যাটা গুলো উনি খুব সুন্দর করে বললেন। একই সমস্যা মনে হয় আমাদের মোবাইল দেখার ক্ষেত্রেও হয়, যে ডোপামিনটা অনেকটা বেড়ে যায় এবং একই রকম ভাবে কাজ করে আমার যতদূর মনে হয়। আচ্ছা, আমার পরের যে প্রশ্ন, হ্যাঁ, আপনি বারবার আমরা যে একটা প্রজন্মের কথা বলছি, যে মানে নতুন প্রজন্মের কোন সময়ে বা কোন বয়সে নেশায় জড়িয়ে পড়া ঝুঁকি থাকে। কারণ কৈশোর থেকে অ্যাডাল্টহুড যাওয়ার সময়টা সব সময়ের জন্যই বেশি সেন্সিটিভ বলে ধরা হয়। এটা কি খুব একটা ইম্পর্টেন্ট সময় এই নেশা ধরার ক্ষেত্রে? হ্যাঁ, মানে এই অ্যাডোলেসেন্স সময়টাকে কেন এতটা মানে এতটা ইম্পর্টেন্স দিয়ে কেন দেখা হয়, বেসিক্যালি সাইকোলজিক্যাল তত্ত্ব দিয়ে আমি যদি ব্যাপারটা দেখি, এটা খুবই প্রুভেন একটা তত্ত্ব। এরিক এরিকসন বলে একজন ছিলেন, তার একটা তার মানে তিনি জীবনের বিভিন্ন স্টেজকে মানে বিভিন্ন সময়কে বিভিন্ন স্টেজে ভাগ করেছেন। সেই স্টেজটার মধ্যে এই যে স্টেজ, এই ঠিক টিনেজ, যেটা মানে ঠিক 12 থেকে 18 এই যে সময়টা, এই সময়টাতে কি হয়, এই সময়ে মানুষজন, এই সময়ে যারা যারা মানুষ, তারা
নিজেদের ঠিক যে সময়টা পেরিয়ে আসছেন 1 থেকে 10 বছর, যখন ওই সেন্স অফ সেলফ মানে নিজের ব্যক্তি সত্তা সম্বন্ধে সেই সময়টা আমরা অতটা সচেতন থাকি না। এই সময়টাতেই এই 11-12 বছর বয়স থেকে কিন্তু আমরা নিজেদের, আমি যে একটা আলাদা মানুষ, আমি যে একটা আলাদা মানুষ হয়ে পৃথিবীতে আমি আগামী দিনগুলো কাটাবো, এই নিজের আলাদা একটা ব্যক্তি সত্তা, সেই সম্বন্ধে আমরা একটু সচেতন হয়ে উঠতে শুরু করি। তো এই সময়টাতে বেসিক্যালি মানে সেই সময় তখন আমাদের একটা, এটাকে আমরা বলি মানে রোল আইডেন্টিটি মানে হচ্ছে কনফিউশন আর কি, ঠিক আছে? মানে আমি এই পৃথিবীতে আমার মানে ঠিক রোল বলতে আমি ঠিক কোন চরিত্র, কিভাবে আমার চরিত্র মানে হচ্ছে তৈরি হবে, সেটা এই সময় তৈরি হয়। এই সময় খুব একটা ফরমেটিভ স্টেজে থাকে, এবং সেটা কিভাবে আমি কিভাবে আগামী দিনটা কিভাবে সেটাকে তৈরি করে তুলবো সেটা নিয়ে মানুষজন কিন্তু খুব কনফিউজ থাকে। এই জন্য দেখবেন যে এই 11-12 বছর বয়সে দেখবেন, যখন আমরা ছোটবেলায় হচ্ছে শক্তিমান দেখতাম, একটু যারা পুরোনো অংশ হচ্ছে মনে মনে ইয়ে করতে পারবেন, বা ছোটবেলায় হচ্ছে বিভিন্ন রকমের হিরো, সুপারম্যান, হচ্ছে কিনা কমিক্স, এই যে ইয়ে করা, এই যে আইডল তৈরি করা, এই আইডল তৈরি করাও কিন্তু এই সময় দেখবেন খুব মানে স্ট্রংলি এবং খুব মানে কি বলবো যে স্ট্রং হেডেডলি আমরা আইডল তৈরি করি, তাদেরকে খুব স্ট্রংলি ফলো করি, এবং মানে সেই দিকে আমরা এগোই যে খুব, কিন্তু কাউকে আমরা কিন্তু নিজেদেরকে কারো একটা সঙ্গে অ্যালাইন করতে চাই, মানে কোনো একজন মানে বিখ্যাত ব্যক্তি হতে পারেন তিনি, বা কোনো একজন আছে কি মানে ফিকশনাল কেউ হতে পারেন, কিন্তু আমরা নিজেদেরকে তার মতো করতে চাই। সেইটা করতে গিয়ে অনেক সময় আর কি আমরা এখনকার দিনে, এখনকার যারা তরুণ তারা অনেকে সেই নেশা যারা করেন, এই নেশার সঙ্গে মানে হচ্ছে জড়িত থাকা বিখ্যাত ব্যক্তি তারাও আছেন, যেমন কার্ট কোবেনের মতো লোকজন, স্পোর্টস এর জগতে মারাদোনার মতো লোকজন, আমাদের ইয়ের মতো কি বলে বিভিন্ন জন, মানে বিভিন্ন হচ্ছে কিনা ক্রিকেটে, ফুটবলে, সঙ্গীতে, নাচে, বিভিন্ন মানে সব বিখ্যাত মানে যারা লোকেরা আছেন তারা অনেকেই কিন্তু নেশা করেন এবং নেশা করতেন। নেশা হয়তো প্রমোট করেন না কেউ, মানে কিন্তু তারা কিন্তু এই যে ইয়াং বয়স থেকে মানুষজন যে দেখছেন, ইয়াং যারা যারা এখনকার তরুণ প্রজন্ম, তারা দেখছেন যে তাদের যারা আইডল তারাও নেশা করেন, ঠিক আছে? কেউ কেউ অনেকেই নেশাতে মারা যান, নেশার কারণে মারা যান, নেশার কারণে সুইসাইড করেন। সেই জায়গাগুলো এফেক্ট করছে। এবং মানে এই তরুণ বয়সটা, মানে ঠিক তরুণ বলবো না, কিশোর বয়সটা, এই বয়সটা তো অবশ্যই আরো বেশি ভালনারেবল আরো অনেকগুলো কারণে। কারণ কি, এই বয়সে মানুষ প্রথম আহ মানে ঠিক কি বলবো যে যে বাইরে স্কুলে যাওয়া, টিউশনিতে যাওয়া, মানে আমরা 1 থেকে 10 বছর বয়সের মধ্যেও আমরা স্কুলে যাই, কিন্তু সেটা আমরা খুব ছোট্ট একটা গণ্ডির মধ্যে যাই, ঘরের কারো একটা সঙ্গে যাই, এটা কিন্তু কোথাওই মানে এটা আমি গোটা যদি গ্লোবাল অ্যাসপেক্টেও বলি তাহলেও কিন্তু মানে বাইরের বাচ্চারাও কিন্তু সেভাবেই মানে 10 বছর পর্যন্ত তারা হচ্ছে হয়তো একসঙ্গে মিলে স্কুল বাসে হয়তো স্কুল যাচ্ছে। সেখান থেকে আর কি চেঞ্জ হয়ে ব্যাপারটা আসছে যে বাইরের সঙ্গে এক্সপোজারটা, এই যে এক্সপোজারটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, সেখান থেকে একটা একটা কিন্তু নেশার ধরন, নেশার একটা প্রবণতা তৈরি হয় অনেক ক্ষেত্রে। এবং সেই জন্য এই সময়টা খুব ভালনারেবল সময়। পিয়ার প্রেসার, এই সময় পিয়ার প্রেসার গুলো যেটা হয় সেটাও আর কি রেজিস্ট করা বা সেটা কেন করবো না সেটা বোঝাটাও মুশকিল, ঠিক আছে? সেই কারণে এই সময় থেকে ইনিশিয়েশনটা খুব সহজে হয়। সেই জন্য মানে অ্যাডোলেসেন্স ইজ এ ভেরি ভালনারেবল পিরিয়ড, ঠিক আছে? এবং তার সঙ্গে যোগ হচ্ছে আজকের দিনের মোবাইল এবং এইসব তো আছেই, ঠিক আছে? তো প্রতি একদমই। মুহূর্তে আমরা নেশার কালচার সেই জায়গাগুলো দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে আমরা। আমরা একটু আগের দিকে যাচ্ছি, যখন যেটা দিয়ে ডাক্তারবাবু শুরু করেছিলেন। আমরা একটা এর কথা বলবো, একটা পরিসংখ্যানের কথা বলবো। সাম্প্রতিক সময়ে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে একটা সমীক্ষায় দেখা গেছে যে তরুণ প্রজন্মের অনেকেই পড়াশোনার চাপ এড়াতে নেশা করছে। মানে আমরা যেটা এতক্ষণ ধরে মানে একটা আলোচনা হলো যে আনন্দের জন্য, হঠাৎ করে কিউরিসিটির জন্য, সেটার পাশাপাশি বলছে তারা আনন্দের জন্য নয়, ভেতরের কষ্ট, মানসিক চাপ বা ব্যর্থতার অনুভূতি এড়ানো যায় সেইটার জন্য নেশা করছে। এইটা কতটা সত্যি যদি একটুখানি বলেন। মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানুষজন শুধুমাত্র এই যে নেশা
শুরুর দিকটা সেই সময়টা তো কেউ ব্যাপারটা দেখেন না অতটা, পরের ব্যাপারটাই লোকজন, যদি আমরা কন্টিনিউয়াস একটা যদি আমরা কন্টিনিউয়াস যদি আমরা একটা স্টাডি করি, তাহলে আমরা তো বেশিরভাগ মানুষকে তারাই পাবো যারা কন্টিনিউয়াস নেশা করছেন, এবং সেটা তারা 6 মাস নেশা করুন বা 1 বছর নেশা করুন, এই নেশা করার কন্টিনিউয়েশনের মধ্যে কিন্তু আমি যেটা বলছিলাম যে নেশা করার কন্টিনিউয়েশনের মধ্যে কিন্তু একটা নিউরোবায়োলজিক্যাল প্যাটার্ন থাকে, এবং এই প্যাটার্নটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই, যারা কন্টিনিউয়াস নেশা করেন এবং সেই নেশা দিয়ে ক্ষতিগ্রস্ত হন, মানে বেশ ভালো রকম ভাবে নেশা করেন, তখন তাদের মধ্যে কিন্তু আমি যদি নিউরোবায়োলজিক্যালি আমরা ব্যাপারটা দেখি, তাহলে কিন্তু তাদের ব্রেন সার্কিটটা এইভাবে তৈরি যে তারা কিছু ভাবে একটু বেশি ইম্পালসিভিটি তাদের মধ্যে বেশি, তারা এমনিতেও জীবনে ইম্পালসিভ ডিসিশন বেশি, মানে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকে। অর্থাৎ মানে বেসিক্যালি তাদের ব্রেনের মধ্যে যে সার্কিটে ইম্পালসিভিটি ব্যাপারটা কন্ট্রোল হয়, সেই সার্কিটটার কিন্তু লোড নেবার ক্ষমতা কম, সেই সার্কিটটা খুব সহজেই কম্পালসিভ হয়ে যায়। ঠিক আছে, মানে তারা জীবনের কোনো একটা স্ট্রেসে বা কোনো একটা পয়েন্টে এসে নিয়ে ইম্পালসিভ হয়ে যে নেশাটা শুরু করছেন, সেটা খুব তাড়াতাড়ি কম্পালসিভে কিন্তু পরিণত হয়ে গেল, এবং এই যে পরিণত হয়ে গেল, এইবারে কিন্তু তার পক্ষে নেশাটা ছাড়া মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তখন তার পক্ষে কিন্তু এই যে আমি আগেবার যে বলছিলাম যে ওই ইয়েটা, যে ওই আপ এবং ডাউনটা, যে মানে পিক পিক এবং ট্রাফ যেটা বলছিলাম, উপরে উঠলো এবং নিচে নামলো, তাহলে আমরা এই নিচে নামার পরটা কিন্তু আলোচনা করলাম না, সেটাই আমি এখন আলোচনা করছি। যে এই যে ধরুন ডোপামিন, যে মানুষটা কম্পালসিভলি নেশা করছেন, নেশা মানে অর্থাৎ তার এইখানে তাহলে 3টে শব্দ একটু আমি হচ্ছে মানে এক্সপ্লেন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে 3টে শব্দ বলছিলাম, যে নেশা বলতে গেলে 3টে জিনিসকে আমাদেরকে একটু বুঝতে হবে। এক হচ্ছে যে ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স 2 রকমের হতে পারে, ফিজিক্যাল ডিপেন্ডেন্স আর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। এই ডিপেন্ডেন্স কথাটার মানেই হচ্ছে যে যে নেশাটা, এই যে সাবস্টেন্সটা, সেটা কিন্তু শরীরের প্রয়োজন, মানে এমন জায়গায় ব্যাপারটা পৌঁছে গেছে যেখানে কিন্তু আহ, মানে শরীর ওই নেশার বস্তুটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। ঠিক আছে, এই ডিপেন্ডেন্সের সঙ্গে যেটা হচ্ছে কিনা জড়িয়ে থাকে, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে উইথড্রয়াল, মানে অর্থাৎ তাহলে শরীর যদি সেই আহ নেশার বস্তুটা না পায়, তাহলে সে রিয়াক্ট করবে। ঠিক আছে, কিভাবে রিয়াক্ট করবে? যে মানুষটি রেগুলার মদ খান, ধরুন দৈনন্দিন মদ খাচ্ছেন, তিনি যদি মদ খাওয়া ছেড়ে দেন কালকে হঠাৎ করে, তাহলে তার সকালবেলা হাতগুলো খুব মাইল্ড হচ্ছে কিনা কাঁপতে থাকে। ঠিক আছে, তখন তারা আবার কি করেন, তারা আবার সকালবেলা উঠে আবার মদ আরেকবার খাওয়া মদ খেয়ে নেন, তাহলে হচ্ছে কিনা হাত কাঁপাটা কিন্তু কমে যায়। এটাকে আমরা বলি আর্লি মর্নিং বা আই ওপেনিং ড্রিঙ্ক বলি, মানে চোখ খুলেই এক গ্লাস মদ খেয়ে নেওয়া। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা আমি বললাম, অর্থাৎ আমার একটা এই যে ডাউনের জায়গাতে, যেখানে আমার ডোপামিন লেভেলটা হচ্ছে কিনা আবার ডাউন হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমার যে উইথড্রয়াল সিমটমটা হচ্ছে, আমাকে ব্রেন আমাকে যে উইথড্রয়াল সিমটমটা দিচ্ছে, এই উইথড্রয়াল সিমটমটা ওপিয়ামের ক্ষেত্রে, মানে সরি, মানে ওপিওয়েডের ক্ষেত্রে, হেরোইন এই ধরনের ইয়ের ক্ষেত্রে, নেশার ক্ষেত্রে আরো কঠিন, যে জন্য আরো বেশ আরো কষ্টকর, আরো বেদনাদায়ক। সেখানে মানে সেখানে মানুষজনের হচ্ছে কিনা মানে পেট ব্যথা করা, ঠিক আছে, এবং মানে ব্রেন ফগ হওয়া, এরকম বিভিন্ন রকমের সিমটম, যেগুলো মানুষজন সহ্য করতে পারেন না, এবং তার জন্য আবার তাকে নেশা করতেই হয়। এই উইথড্রয়াল এফেক্টটা কাটানোর জন্য তখন তাকে নেশা করতে হয়। এবং শুধুমাত্র উইথড্রয়াল শুধুমাত্র যে শারীরিক ভাবে শুধু হয়, শুধু হচ্ছে তাই নয়, একটা সাইকোলজিক্যাল কিছু কিছু উইথড্রয়াল সিমটমস হয়, যেমন হচ্ছে যে প্রচন্ড ক্রেভিং হতে পারে, সেটা ইরিটেবিলিটি বা বিরক্তি হতে পারে। শারীরিক সিমটম গুলো তো আছে, ইরিটেবিলিটি বা বিরক্তি, অ্যাঙ্গার আউটবাস্ট বা ইয়ে হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সিভিয়ার অ্যাংজাইটি, সিভিয়ার ডিপ্রেশন হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু ম্যানেজ করতে হয়। তো এবারে সেই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে গিয়ে মানুষজন কিন্তু কন্টিনিউ নেশার একটা লুপে পড়ে যান, যেখানে নেশা এবং নেশার পরে সেই নেশাকে আহ সেই নেশার উইথড্রয়াল এফেক্ট থেকে বাঁচতে আরো নেশা, এই জায়গাটাতে কিন্তু ওনারা চলে আসেন।
আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো এটাই আর কি, এটাই আর কি ব্যাপার যে এই যে মানে আহ, আনন্দ পাওয়ার জন্য নেশা, সেটা সবসময় কিন্তু প্রথম দিকেই হয়ে থাকে। মানে এই বেশিরভাগ, তারপরেই যে কন্টিনিউয়াস যে নেশার প্যাটার্ন, মানে অর্থাৎ আমরা যেটাকে নেশা বলবো, এই ডিপেন্ডেন্স, উইথড্রয়াল, এবং আরেকটা শব্দ বললাম না, সেটা হচ্ছে টলারেন্স, অর্থাৎ যেখানে আহ মানে একই পরিমাণ নেশাদ্রব্যে একই রকম নেশা হয় না, আগের মতো নেশা হয় না, বা বা নেশাদ্রব্যের পরিমাণ বাড়াতে হয় আহ সম পরিমাণ নেশা অ্যাচিভ করার জন্য। এই এই দু তিনটে সিমটমস হোক, বা এই ধরনের সব নেশার যে সিমটমস গুলো, সেগুলো কিন্তু কন্টিনিউয়াস যাদের মধ্যে দেখা যায়, অর্থাৎ যারা কন্টিনিউয়াস নিয়মিত অর্থে যারা নেশা করেন, যারা ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একটা নেগেটিভ কোপিং মেকানিজম। অর্থাৎ তারা বিভিন্ন রকমের আহ, মানসিক চাপ এবং দৈনন্দিন যে বিভিন্ন স্ট্রেস, তার সেটাকে এড়াতে বিভিন্ন ইমোশনাল পেন, বিভিন্ন মানসিক কষ্ট, বিভিন্ন মানসিক চাপ, সেই জায়গাগুলোকে এড়াতে এবং সেই জায়গাগুলোকে ভুলে থাকতে, এবং সেই জায়গাগুলোর সঙ্গে ট্যাকেল করতে, সেই জায়গাগুলোর সঙ্গে আহ নিজের মতো করে, সেটা ভুল হতে পারে, সেটা ঠিক হতে পারে, কিন্তু সেইভাবে নিজের মতো করে ট্যাকেল করতে গিয়ে কিন্তু নেশার ফাঁদে জড়িয়ে থাকেন। এটাকে আমরা নেগেটিভ কোপিং মেকানিজম বলছি, মানে যে কোপিং মেকানিজমটা খারাপ, তার পক্ষে হার্মফুল, তার পক্ষে ক্ষতিকর। ঠিক আছে। হ্যালো। দেখা যাচ্ছে? আমি বুঝতে পারছি না। দেখা যাচ্ছে না, তবে এতক্ষণে শুনতে পাওয়া গেল একটু। আহ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের আচ্ছা, নেশা একটু টেকনোলজিক্যাল, যাই হোক, আমাদের নেশাটাকে অনেকেই সেটাকে মানে একটা এই যে যে মানসিক যে অবসাদ থেকে বেরোনোর জন্য, বা কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য, হ্যাঁ, সেই দিকে নেশা কাটছে, তাহলে কি কোন রকম ভাবে মানে তার বিষয়বস্তুটাকে কোথাও রিলিফ পাওয়ার জন্য হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, যেটা আমি লাস্টে যে পয়েন্টটা বলছিলাম, সেই পয়েন্টটাকে আরেকটু ইলাবোরেট করলে এটা এটা হচ্ছে কিনা বোঝা যাবে। যেটা হচ্ছে যে মানে নেগেটিভ কোপিং মেকানিজম, তাহলে কোপিং মেকানিজম গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। কোপিং মেকানিজম হচ্ছে যে যে কোনো ডিস্ট্রেস বা যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করি, সেটাই বেসিক্যালি আমাদের কোপিং মেকানিজম। কোপিং মেকানিজম হচ্ছে আমাদের পার্সোনালিটির মধ্যেই তৈরি হয়, আমাদের পার্সোনালিটি যখন গ্রো হয় তার মধ্যে কোপিং মেকানিজম তৈরি হয়। তো সেই জায়গাতে পজিটিভ কোপিং মেকানিজম এবং নেগেটিভ কোপিং মেকানিজম কিরকম হতে পারে, যে আমাকে কেউ কোনো খুব কষ্টকর কথা বললো, তো আমি আমি খুব কষ্ট পেলাম, এবং আমার মনে হলো যে আমি একটু যাই, বাইরে গিয়ে একটু হেঁটে আসি, তাহলে হচ্ছে আমার মনটা একটুখানি ছাড়বে, বা আমি আমার বন্ধুর সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। দ্যাট ইজ পজিটিভ কপিং। বাট সেটাই যখন আমার মনে হচ্ছে যে আমি যাই একটু, আমি গিয়ে একটুখানি নেশা করে আসি, বা আমি যাই, অনেকেই হচ্ছে নেগেটিভ কোপিং মেকানিজম হিসেবে সেলফ হার্ম করে থাকেন, তাহলে আমি সেলফ হার্ম করি, সেগুলো কিন্তু নেগেটিভ কোপিং মেকানিজম। তাহলে এই যারা বিভিন্ন রকম মেন্টাল স্ট্রেসে আছেন, বা সেই স্ট্রেস থেকে যাদের বিভিন্ন রকমের সাইকিয়াট্রিক সমস্যা, সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে যারা ভুগছেন, যারা সেটার সঙ্গে যারা কন্টিনিউ হচ্ছেন, লড়াই করছেন, ডিপ্রেশনের পেশেন্ট বা অ্যাংজাইটি পেশেন্ট, তাদের ক্ষেত্রে আজকে ইন্টারনেটের খুবই খুবই সমস্যার হচ্ছি আমরা। বেশ কয়েকবার গিয়ে আমাকে বেরিয়ে, হ্যাঁ আমরা খুবই শুনছি।
সমস্যা করছে এটা। হ্যাঁ, তো এই ডিপ্রেশন বা অ্যাংজাইটির যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু নেশার প্রবণতাটা মাঝে মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? কারণ এই যে আমরা ব্রেন সার্কিট্রি গুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই প্রত্যেকটা ব্রেন সার্কিট্রি কিন্তু প্রচন্ড ভাবে ইন্টারকানেক্টেড, এবং যতটা আমরা সহজ ভাবে বললাম যে ডোপামিন পাথওয়ে, বা আমরা যদি একটা খুব মানে নেশার ক্ষেত্রে একটা খুবই নেশা বা যে কোনো রিপিটেটিভ হচ্ছে কিনা বিহেভিয়ারের ক্ষেত্রে একটা সিএসটিসি বলে একটা লুপ আছে, কর্টিকো স্ট্রায়াটো থ্যালামিক কর্টিকো, মানে কর্টিক মানে হচ্ছে কর্টেক্স, মানে ব্রেনের এই পার্ট থেকে মোটামুটি শুরু হয়ে সেটা স্ট্রায়াটাম বলে একটা জায়গায় যায়, স্ট্রায়াটাম থেকে থ্যালামাস বলে একটা জায়গায় যায়, মানে ব্রেনের পিছন দিকে, সেখান থেকে আবার হচ্ছে কর্টেক্সে ফিরে আসে। এই যে লুপটা সিএসটিসি লুপ, এই লুপটা কিন্তু অনেক কিছুর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, শুধুমাত্র নেশা নয়। তো কাজেই যে পেশেন্ট ডিপ্রেশনে, ক্রনিক ডিপ্রেশনে ভুগছেন, তার ক্ষেত্রে নেশাতে কিন্তু ইন্ডালজ হয়ে যাওয়া বা মানে যে কোনো ডিপেন্ডেন্স, মানে আমি শুধু আমি শুধু নেশা বলতে শুধুমাত্র নেশা একদিনের মদ খাওয়া বলছি না, কন্টিনিউ ডিপেন্ডেন্স প্যাটার্নে তিনি ইন্ডালজ হয়ে যাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু ওই সার্কিট্রিটাই খারাপ। ঠিক আছে, ওই সার্কিট্রিটাই হচ্ছে যে মানে হচ্ছে ফল্টি। সেটা আমরা যতক্ষণ না ঠিক করব, ততক্ষণ কিন্তু ওই ডিপ্রেস পেশেন্ট তিনি তার মানে ডিপ্রেশনের মুক্তি খুঁজবেন নেশার মধ্যে, এবং নেশার যে উইথড্রয়াল, নেশার যে পরবর্তী যে এফেক্ট, নেশা তো সেই ব্রেন সার্কিটরি গুলোকে আরো উইক করবে, আরো মানে সেগুলোকে আরো ফ্রেড করবে, সেই জায়গা থেকে কিন্তু আবার সেটা আরো ডিপ্রেশনের জন্ম দেবে। কাজে এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা যে কোনো সাইকিয়াট্রিক, বেশিরভাগ সাইকিয়াট্রিক ডিসঅর্ডারই মানে ওই তার সঙ্গে নেশার সম্পর্কটা হচ্ছে যে মানে কি বলবো, একটা লুপের সম্পর্ক, যে ওটাতে নেশা বাড়ে এবং নেশা থেকে হচ্ছে ওটা আবার সেই রোগটা আবার বেড়ে যায়। এটা বাইপোলার ডিসঅর্ডার, বর্ডার লাইন পার্সোনালিটির ক্ষেত্রে, ডিপ্রেশন, অ্যাংজাইটির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা সত্যি। আমি আসছিলাম যে ডিপ্রেশনের সঙ্গে নেশার সঙ্গে ডিপ্রেশনের সরাসরি কোনো সংযোগ আছে? একদমই একদমই একদম সম্পর্ক আছে, মানে সেই সম্পর্কটা কতটা সরাসরি এতটা বলবার মতো নিউরোবায়োলজি এখনো আমরা পৃথিবীতে এখনো আমরা জানি না, মডার্ন মেডিসিন এখনো জেনে উঠতে পারেনি যে ডিপ্রেশনের সঙ্গে কতটা আমরা নেশার মানে কতটা হচ্ছে যে সরাসরি সম্পর্ক। কিন্তু বারবার বিভিন্ন স্টাডিতে, বিভিন্ন আরসিটিতে এটা হচ্ছে মানে প্রুভড হয়েছে যে ডিপ্রেশনের মানুষ নেশার প্রতি বেশি ভালনারেবল, নেশাগ্রস্ত হয়ে পড়ার প্রতি বেশি ভালনারেবল, এবং এবং ভাইস ভার্সা। ঠিক আছে, যারা নেশাগ্রস্ত মানুষ, যারা অ্যালকোহল ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে ডিপ্রেশনের চান্স অনেক বেশি, ডিপ্রেশনের পার্সেন্টেজ বেশি, এবং ডিপ্রেশনের ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স হওয়ার চান্সও বেশি। শুধু ডিপ্রেশন নয়, অনেকগুলো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে এরকম স্টাডি হয়েছে, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি ইত্যাদি, সিজোফ্রেনিয়া। ডিপ্রেসড ব্যক্তি অনেক বেশি ভালনারেবল। তো একদম একদম বিষয়গুলো ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ডিপ্রেসড পেশেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, বা এমনিতে যদি আমি বলি, যে কোনো মানুষের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর, নেশাগ্রস্ত হয়ে পড়বার রিস্ক ফ্যাক্টর, তার জায়গায় তার প্রথম ইয়েতে আসবে যে তার অবশ্যই তার কোনো মেন্টাল হেলথ কন্ডিশন থাকছে কিনা, তার সোশ্যাল সাপোর্ট কিরকম, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, আমরা তিনটে ভাগে আমরা সোশ্যাল সাপোর্টকে আমরা ভাগ করি। প্রাইমারি অর্থে ঘরের মানুষজন, সেকেন্ডারি অর্থে তার আশপাশের যারা হচ্ছে পাড়াপড়শি, বন্ধু বান্ধব, সেরকম মানুষজন, এবং টার্সিয়ারি বলতে হেলথ কেয়ার সিস্টেম। এই সোশ্যাল সাপোর্ট তিনি কতটুকু পান। তৃতীয়ত হচ্ছে যে তার মানে তার অ্যাক্টিভিটি লেভেল, তিনি কি একটু সিডেন্টারি ঘরে বসে থাকা মানুষ, নাকি তিনি বাইরে যাওয়া মানুষ, বা মানে তিনি বাইরে কতটা খেলাধুলো করেন, বাইরের সঙ্গে তার কতটা ঠিক আছে, কতটা তার কানেকশন। এছাড়াও আরো রয়েছে যে তার মানে বেশিরভাগ গুলো ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মেন্টাল কন্ডিশনের ইয়েতে, ঠিক আছে, যে তার সুইসাইডালিটি বা সুইসাইডের কোনো রকম আগে হিস্ট্রি আছে কিনা, সুইসাইড অ্যাটেম্পটের কোনো আগে হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে, এবং তাছাড়াও হচ্ছে যে তার কোন রকম অন্য কোনো ফিজিক্যাল কন্ডিশন আছে কিনা, যেটা তাকে আরো বেশি নেশা মানে তার পেইন কমানোর জন্য তিনি আরো নেশা করছেন। এটা অনেক ক্ষেত্রে মানে মানে বেসিক্যালি দেখা যায় যারা ক্যান্সার পেশেন্ট, তারা বিভিন্ন রকমের ব্যথার ওষুধ দিয়ে তারা ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। ঠিক আছে, তো এইরকম অনেকগুলো ফ্যাক্টরের উপর কিন্তু
রিস্ক ফ্যাক্টরের উপর কিন্তু নেশার জায়গাটা। আচ্ছা, তার সঙ্গে যদি আমি অন্যান্য, শুধুমাত্র তো হেলথ হেলথ রিস্ক ফ্যাক্টর নয়, সোশিও ইকোনমিক্যাল বিভিন্ন রিস্ক ফ্যাক্টর রয়েছে। পুয়ার ফ্যামিলিজ এবং যাদের ইনকাম কম, যাদের ডিস্টার্ব ফ্যামিলি, যাদের বাবা মা হচ্ছে যে আহ, ছোটবেলা থেকেই হচ্ছে বাবা মার মধ্যে হচ্ছে কিনা ঝগড়া বা ডিভোর্স, বা হচ্ছে যে অ্যাবিউজ, ছোটবেলা থেকে বিভিন্ন রকম অ্যাবিউজের শিকার, ছোটবেলা থেকে বিভিন্ন রকমের ট্রমার শিকার, সেই জায়গাটা। ঠিক আছে। এবং তার সঙ্গে একটা জেনেটিক লোড, বাবা মায়ের ক্ষেত্রে বাবা মায়ের ফ্যামিলির দিকে কোনো রকম নেশা গ্রস্ত হয়ে পড়া, মানে ডিপেন্ডেন্স প্যাটার্নের কোনো হিস্ট্রি আছে কিনা, বা অন্যান্য সাইকিয়াট্রিক রোগের কোনো হিস্ট্রি আছে কিনা। ঠিক আছে। এই সবগুলো মিলিয়েই কিন্তু রিস্ক ফ্যাক্টর গুলোকে আমরা দেখি। অনেকটাই বোঝা গেল। এরপরে যেটা একজন বাবা মা কি লক্ষণ দেখতে পারবেন যে তাদের সন্তান দিকে যাচ্ছে বা মানসিকভাবে। দেখুন, নেশার নেশার যেগুলো স্বাভাবিকভাবে আমরা যেগুলো নেশার ধরন, মানে আমরা কেউ কোনো মানুষ নেশা করছেন কিনা সেগুলো তো আমরা, যেগুলো ফিজিক্যাল সায়েন্স যেগুলো বোঝা যায়, সেগুলো তো খুব সহজে, মানে মোটামুটি একটু চোখ কান খোলা রাখলে তারা বুঝতে পারবেন। যেমন আহ সেটা অকারণে হচ্ছে কিনা, মানে ফিজিক্যাল সায়েন্স এবং সায়েন্স মিলিয়ে আমি বলছি। সেটা হচ্ছে মানে উম, মানে নেশার প্রয়োজনে মিথ্যে কথা বলা, মানে মানে যে সাবস্ট্যান্স সেটা নেওয়ার জন্য মিথ্যে কথা বলা। আচ্ছা, তার আগে সবচেয়ে ভালো হয় যদি আমি বলে দিই যে নেশা মানে ডিপেন্ডেন্স, সেটা বলতে গেলে ওই ডিপেন্ডেন্স উইথড্রয়াল হচ্ছে টলারেন্সের কথা তো বললাম, বাদ বাকি কি কি পয়েন্টার্স দেখলে হচ্ছে কিনা বোঝা যায় যে নেশার সিভিয়ারিটি কতটা। তার মধ্যে এক এক করে পয়েন্ট গুলো বললেই মোটামুটি বোঝা যাবে যে আমরা শুধুমাত্র বাবা মার কথা বলবো না, যে মানে মানুষজন এমনিতে কি দেখে বুঝতে পারবেন যে সামনে যিনি ব্যক্তি, সেটা ছেলে হন কি বন্ধু হন কি বাবা হন কি যেই হন, তিনি নেশাগ্রস্ত, নেশাকে মানে নেশা তার হচ্ছে কিনা জীবনের উপর টেক ওভার করে নিচ্ছে, সেটা কি করে বুঝতে পারবেন? এক নাম্বার হচ্ছে যে জীবনের বিভিন্ন স্ট্রেসফুল পয়েন্টে তিনি নেশা করেন। যেমন তিনি ঘরে কোনো একটা ঝগড়া ঝামেলা হলো, তিনি একটা মদের বোতল কিনে নিয়ে এলেন। ঠিক আছে। পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, সেদিন হচ্ছে মদ খেয়ে এলো। ঠিক আছে। এই বা মদটাকে আমি বলছি যে কোনো নেশা করে এলো। তো এটা একটা ধরন। নাম্বার দুই হচ্ছে যে অন্যান্য কাজের থেকে নেশা করাকে বেশি গুরুত্ব দেওয়া। সেটা এবার হচ্ছে কাজের মধ্যে উনি হচ্ছে যে নেশা করছেন, বা নেশা এমন করলেন যে কাজ করতে যেতেই পারলেন না, নেশা এমন করলো যে টিউশন পড়তে যেতেই পারলো না। ঠিক আছে। আহ নেশা মানে নেশার জিনিসপত্র আনার জন্য হচ্ছে যে হচ্ছে কিনা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে কিনা মিস হয়ে গেল, ইম্পর্টেন্ট কাজ মিস হয়ে গেল, মানে সেটা কেন না হচ্ছে নেশার জিনিসপত্র আনতে হবে। নাম্বার তিন কি, যে নিজের জীবনের বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা দেখেও হচ্ছে নেশা কন্টিনিউ করা। যেমন হচ্ছে যে দাম্পত্য জীবনে বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও নেশা কন্টিনিউ করছে। আহ কাজের ক্ষেত্রে লস হয়ে যাচ্ছে, আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও তিনি হচ্ছে আহ নেশা কন্টিনিউ করছেন। ঘরের লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, ঘরের লোকজন বারবার করে বলছেন, তার বা নিজের ফিজিক্যাল হেলথ খারাপ হচ্ছে, যেটা আমরা কন্টিনিউ, যেটা আমরা দেখে থাকি যে লিভার সিরোসিস হয়ে গেছে, তারপরেও উনি হচ্ছে মদ খেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ওরা বুঝতে হবে যে নেশার সিভিয়ারিটি যথেষ্ট ভালোই। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আর কি অন্যতম হচ্ছে পয়েন্টার্স। আর তাছাড়া এই যে অকারণে হচ্ছে যে পয়সা নেওয়া বা পয়সার হিসেব দিতে না পারা। ঠিক আছে। বিভিন্ন সময় হচ্ছে আহ সেটা রাত করে ঘরে ফেরা হোক এবং তার কোনো কারণ না থাকা। বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে মানে বেশ কিছুটা সময় হচ্ছে কিনা মানে অ্যাবসেন্ট থাকা এবং তার কোনো কারণ, তার কোনো মানে ঠিক প্রপার রিজন না দিতে পারা। আমি এটা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে বলছি, অ্যাডোলেসেন্ট বা তরুণদের ক্ষেত্রে বলছি, কিশোরদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে। এবং তার সঙ্গে নেশার সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন রকমের রিস্কি বিহেভিয়ার, যে সেটা সেটা জোরে বাইক চালানো হতে পারে, সেটা বিভিন্ন রিস্ক টেকিং বিহেভিয়ার হতে পারে, সেটা পরবর্তীকালে চুরি বা বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম হতে পারে। এবং তারপরে এছাড়াও হচ্ছে যে জড়িয়ে থাকে ঘরের মধ্যে বা ঘরের বাইরে অ্যাঙ্গার আউটবাস্ট। আমি কনফার্ম বললাম যে নেশা সেটা একটা ওই ইম্পালসিভ একটা যে সার্কিট, তার উপরে সেখানে ডিপেন্ড করে।
তো সেইটা কিন্তু বা অনেক ক্ষেত্রে কি হয় যাদের মধ্যে বিভিন্ন রকমের মানে কি বলবো হাইপার অ্যাক্টিভ সিমটমস থাকে, সেগুলো পরবর্তীকালে অনেক সময় দিয়ে নিয়ে এরকমের মানে নেশাটা হচ্ছে, তখন হচ্ছে নেশাটা হয়ে যায় একটা থ্রিল সিকিং বিহেভিয়ারের একটা পার্ট। থ্রিল সিকিং মানে যখন যাদের হাইপার অ্যাক্টিভ সিমটমস থাকে তাদের পরবর্তীকালে সেগুলো আনট্রিটেড থাকলে সেগুলো পরবর্তীকালে একটা থ্রিল সিকিং বিহেভিয়ারের দিকে চলে যায়। তার মধ্যে অপরাধমূলক কাজকর্ম, নেশা করা পুরোটা একসঙ্গে হতে পারে। সেক্ষেত্রে সেই জন্যই আমরা যে সব তরুণ, আমি এই জাস্ট কিছুক্ষণ আগেই বেসিক্যালি একজন তরুণের সঙ্গে আমার একটা কনসালটেশন ছিল। মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখি যে তরুণ এবং সদ্য অ্যাডাল্ট, এদের মধ্যে যাদের নেশার একটু ধরন আমরা মানে বুঝতে পারি, সেটা সিগারেটও হতে পারে, মদও হতে পারে, গাঁজা হতে পারে, হেরোইন হতে পারে। কিন্তু আমরা যে প্যাটার্নটা দেখি সেটা হচ্ছে ইম্পালসিভিটি প্যাটার্ন, এবং তার সঙ্গে ওই হাইপার অ্যাক্টিভিটি, মানে ছোটবেলার হাইপার অ্যাক্টিভিটি সেটা আনট্রিটেড থেকে সে এডিএইচডি ধরনের যে রোগ, সেইগুলো আনট্রিটেড থাকলে পরবর্তীকালে এই নেশার মাধ্যমে থ্রিল সিকিং করা, নেশার মাধ্যমে অ্যাডভেঞ্চার সিক করা, সেইটা হয়। আর হচ্ছে নইলে ইম্পালসিভিটি, মানে তার মধ্যে একটু জিজ্ঞেস করলে ব্যাপারটা মানে হচ্ছে বেরিয়ে আসে যে আহ হঠাৎ করে জিনিসপত্র কিনে ফেলার প্রবণতা রয়েছে, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার প্রবণতা রয়েছে। এই তারাই হচ্ছে যে এই যে নেশার ইম্পালসটা পর 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 আটকাতে পারেন না। ঠিক আছে, মানে আমি 3 দিন যদি আমি পর পর মদ খেয়েও নিই, 4 নাম্বার দিনে যে আমি মদ খাবো না, আমার শরীরটা খারাপ লাগছে, সেইটা আটকানোর মতো জায়গায় কিন্তু ওনারা থাকেন না। সেই ইম্পালসিভিটি সার্কিটটা এতটাই লোডেড থাকে যে হ্যাঁ খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি, কি আর হবে খেয়ে নি। ঠিক আছে, সেইভাবে ব্যাপারটা কন্টিনিউ হতে থাকে। এটাই। আচ্ছা, আপনি বাবা মা কি করবে, বন্ধু বান্ধব বা তার চারপাশে যারা আছে তারা কিভাবে বুঝবেন এবং কিভাবে এটা একটু কিভাবে মানে এই মানুষেরা কিভাবে মানুষটাকে বোঝা করবেন বলেন। আচ্ছা, আপনার কথাটা খুব ক্লিয়ারলি আসছে না, বাট আমি মানে আমি যতটুকু বুঝলাম যে মানে বাবা মা কিভাবে বোঝাবেন, কিভাবে মানে এটার ট্রিটমেন্টের দিকে ব্যাপারটা কিভাবে নিয়ে যাবেন, কিভাবে তার। ঠিক, ঠিক। তো সেখানে অবশ্যই সেটার ট্রিটমেন্টের দিকে প্রথমে আমরা যাব যে উম, আহ, আহ, ওষুধ, ওষুধের ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে। সাইকোলজিক্যাল এবং সাইকো সোশ্যাল যে ট্রিটমেন্ট গুলো সেগুলো মানে সেইগুলো রয়েছে। কিন্তু তারও আগে যে কোনো নেশার ট্রিটমেন্টের প্রথম কথা হলো মোটিভেশন। ঠিক আছে, মোটিভেশনের কথাটা সবচেয়ে প্রথম। সেটা হচ্ছে মানে মানে নেশা ছাড়ানোর, ডি অ্যাডিকশনের যে অন্যতম প্রধান থেরাপি, তার নামটাই হচ্ছে মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি। ঠিক আছে, এই মোটিভেশনাল এনহ্যান্সমেন্ট যে থেরাপি, মেট যেটাকে আমরা বলি, এই মেট থেরাপি হচ্ছে যে মানে ডি অ্যাডিকশনের সাইকোথেরাপি একদম কর্নারস্টোন যাকে বলে, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এর মাধ্যমে বলা বুঝতে পারছি কি করা হয়, মোটিভেশনটাকে এনহ্যান্সমেন্ট করা হয়। ঠিক আছে, তো এই মোটিভেশনটাকে আমরা বেসিক্যালি যখন একটা মানুষ যখন আসেন নেশা ছাড়ানোর জন্য যখন আসেন, তখন তার মধ্যে আমরা দেখি যে মোটিভেশনের লেভেলটা আমরা আগে দেখি। এই মোটিভেশনের লেভেলটাকে আমরা 4টে ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে প্রি কন্টেম্পলেশন, তারপরে হচ্ছে কন্টেম্পলেশন, তারপরে হচ্ছে অ্যাকশন, তারপরে হচ্ছে মেনটেনেন্স। ঠিক আছে, আর মেনটেনেন্স না হলে সেটা হচ্ছে রিল্যাক্স। এবারে প্রি কন্টেম্পলেশন মানে কি? প্রি কন্টেম্পলেশন মানে আমি নেশার মুক্তির কথা আমি মানে নেশা ছাড়বার কথা আমি ভাবছিও না, সেটা আমার খেয়ালেও নেই। আমার যে সিগারেটটা ছাড়া উচিত সেই ব্যবসায়ী চিন্তাটা আমার মাথায় আসেনি কোনোদিন, বা আমি আসলে তাকে গুরুত্ব দিই না, মানে সেটা নিয়ে কিছু করতে আমি রাজি নই, কিছু ভাবতেও রাজি নই। সেটা হচ্ছে প্রি কন্টেম্পলেশন। এটা একদম মোটিভেশনের একদম একদম নিচের স্টেজ। তার উপরে আসছে কন্টেম্পলেশন, আমি কন্টেম্পলেট করছি। কন্টেম্পলেশন একটা ইংরেজি শব্দ, যেটা কন্টেম্পলেট করে আমরা ভেবে দেখছি। আমি ভেবে দেখছি যে নেশাটা ছাড়া উচিত কি ছাড়া উচিত না। আমি একটা ডিসিশন মেকিং স্টেজে আছি এখন, যে আমি কনসিডার করছি কোনটা আমার জন্য ভালো, কোনটা খারাপ, কি কি ক্ষতি হচ্ছে, কি কি ভালো হচ্ছে। এবার তার সঙ্গে তারপরে হচ্ছে অ্যাকশন, মানে যেখানে আমি কোনো একটা অ্যাকশন নিচ্ছি, সেটা নিজের থেকে এসছেন, এসছেন ঘরে ট্রিটমেন্ট নিতে, সেটাও কিন্তু একটা আহ, সেটাও কিন্তু একটা অ্যাকশনের পার্ট। ঠিক আছে, যে পেশেন্ট থেরাপির জন্য এসছেন, যে পেশেন্ট হচ্ছে সিগারেট খেতে খেতে, কন্টিনিউ সিগারেট খেতে খেতে
একদিন ঠিক করে হচ্ছে যে মানে ইয়ে করলেন, কি বলে, নিকোটিন গাম খাওয়া শুরু করলেন, সেই ব্যাপারটা হচ্ছে অ্যাকশন ব্যাপার। কিন্তু আবার যদি হচ্ছে মানে একদিন নিকোটিন গাম খেলেন আর পরদিন সেই নিকোটিন গামটা হচ্ছে না ড্রয়ারে পড়ে রইলো, উনি আবার একটা সিগারেটের প্যাকেট নিয়ে এলেন, দেন তাহলে কিন্তু ওটা আবার কন্টেম্পলেশন স্টেজে চলে যাবে। অ্যাকশন স্টেজটা ইজ মেন্ট টু বি কন্টিনিউ। উনি যতক্ষণই অ্যাকশন স্টেজে থাকবেন ততক্ষণ উনি ওটা কন্টিনিউ করবেন। ওকে। তারপরে এটা মেনটেনেন্স, যে হচ্ছে অ্যাকশন করে আমরা ওটা হচ্ছে যে আমরা ইয়ে করলাম, যে আমরা যেটা নেশার যে স্টেজ সেটা আমরা উইথড্রয়ালটাকে আমরা আটকালাম এবং ওনার ক্রেভিং হচ্ছে বা হচ্ছে না, কিন্তু তারপরে উনি নেশা করছেন না, সেই স্টেজে আমরা যখন ওনাকে নিয়ে গেলাম এবং তারপরে উনি নেশা করছেন না সেই পার্টটাতে নিয়ে গেলে তখন হচ্ছে ওটা মেনটেনেন্স। এটাকে মেনটেনেন্সটাকে কন্টিনিউ করে গেলে তখন আসবে যে রিকভারি বা হচ্ছে রেমিশনের ব্যাপার, এইটা দিয়ে তারপর আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করি। এটা বোঝা গেল। এটার পাশাপাশি সাইকোলজিক্যাল হেলথ কাউন্সিলিং কি এই বিষয়টাকে অনেকটা এই থেকে বেরিয়ে আসতে সাহায্য করে? হ্যাঁ, মানে আমি বলবো যে নেশা মুক্তির ক্ষেত্রে ওষুধ একদম প্রাইমারি ভাবে কাজ করে এবং পরবর্তীকালে কিছুটা কাজ করে। সেটা অবশ্যই একটা, এই যে ব্রেন সার্কিট যেগুলোকে বলছিলাম সেগুলোকে মডিফাই করে নেশার ইচ্ছেটা কমাতে সেই জায়গাটাতে হেল্প করে। কিন্তু থেরাপি হচ্ছে যে কন্টিনিউয়াস যে একটা মোটিভেশন, সেটা আমরা মানে বিদেশের বিখ্যাত অ্যালকোহলিক্স অ্যানোনিমাস বলে একটা গ্রুপ আছে, ক্যানাবিস অ্যানোনিমাস বলে গ্রুপ আছে। এই অ্যানোনিমাস যে গ্রুপ, যে যে ইয়েটা, সেটা কিন্তু খুব বিখ্যাত, মানে পৃথিবী বিখ্যাত। তাদের বিভিন্ন জায়গায়, ইন্ডিয়াতে তাদের হচ্ছে যে ইয়ে আছে, সংস্থা আছে। তো এই গ্যামলাস অ্যানোনিমাস আছে, গ্যামলিং অ্যাডিকশন গ্যামলাস অ্যানোনিমাস আছে। তো এই গ্রুপ থেরাপি, মানে সেখানে কি হয় বেসিক্যালি, যে গ্রুপ থেরাপি হয়, এই গ্রুপ থেরাপি খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে নেশার মুক্তির ক্ষেত্রে। যে বিভিন্ন যারা পুরনো অ্যাডিক্ট তারা একসঙ্গে এসে তারা একে অপরের স্টোরি শেয়ার করেন, একে অপরের স্ট্রাগল শেয়ার করেন এবং একে অপরকে মানে নেশা মুক্তির দিকে একসঙ্গে ব্যাপারটা, একজন গ্রুপ থেরাপি, তিনি একজন কাউন্সিলর থাকেন, তিনি প্রেজেন্ট থাকবেন এবং বাকিরা থাকবেন, সেইভাবে ব্যাপারটা কন্টিনিউ হয়। তাছাড়াও ইন্ডিভিজুয়াল থেরাপি তো রয়েছে, মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি বললাম, এছাড়াও আরো বিভিন্ন রকমের থেরাপি, যেখানে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু গুলোকেও, ইন্ডিভিজুয়াল থেরাপির ক্ষেত্রে বলছি, সেখানে বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যু সেই ব্যক্তির, সেগুলোকে অ্যাড্রেস করে তারপর নেশা মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা একটা লম্বা জার্নির দিকে ওনাকে এগিয়ে নিয়ে যেতে হয়। এবং সেক্ষেত্রে কাউন্সিলরদের, সাইকোলজিস্টদের, ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং ইন্ডিয়ার সাপেক্ষে সেটা আরো সেই পিকচারটা আরো ভালো হোক, সেটাই আমি আশা করবো আগামী দিনে। আচ্ছা, আপনি বললেন যে সাইকোলজিক্যাল হেল্পের কথা বললেন। অনেকেই এখানে বলে কি ইচ্ছা শক্তি, যে যদি আমার ইচ্ছা শক্তি থাকে তাহলে আমি নেশা থেকে, মানে তাহলে আমি নয়, তাহলে ওই লোকটা নেশা থেকে বেরিয়ে আসবে। এইটার সঙ্গে কি সত্যিকার কোনো সত্যর সঙ্গে যোগ আছে? মানে ইচ্ছা শক্তির সঙ্গে সত্যি কারো ইচ্ছা শক্তি, এই যে ইচ্ছা শক্তির কথাটা যে বললেন, সেই ইচ্ছা শক্তির কথাটা বেসিক্যালি মোটিভেশন। ঠিক আছে, এবারে মোটিভেশনটা মানুষটা শুধুমাত্র মোটিভেশন হঠাৎ করে পেয়ে যাবেন একদিন এবং সেটা যে তিনি মেনটেন করবেন সেটা তো এক্সপেক্টেড নয়। সেটা কন্টিনিউ যাতে তার মোটিভেশনটা থাকে, সেই জন্যই মোটিভেশন এনহ্যান্সমেন্ট থেরাপি, সেই জন্যই থেরাপি কন্টিনিউ করা। তার মোটিভেশন যাতে কোনো রকম ভাবে, মানে কোনো একদিন ধরুন তিনি রেগুলার মদ খেতেন, আজ তিনি হয়তো 1 বছর অ্যাবস্টিনেন্ট, তারপরে একদিন হঠাৎ করে মদ খেয়ে ফেললেন বন্ধু বান্ধবদের সঙ্গে, তারপর সেটাকেই তিনি আমার পরাজয়, আমার হচ্ছে যে মানে হচ্ছে ডিফিট হয়ে গেছে, এই নেশা মুক্তির পথে আমার আমি হার মেনে নিলাম একবারের ইয়েতেই, এই ভেবে তিনি ছেড়ে দিলেন সেই যে কন্টিনিউয়াস এফোর্টটা, সেটা ছেড়ে দিয়ে আপনি মানে উনি হচ্ছে যে আবার নেশার পথে ফিরে গেলেন। সেটা যাতে না হয় সেই জন্য তার নেশা মুক্তি সম্বন্ধে ঠিকঠাক মানসিকতা গড়ে তোলা, এই পুরো ব্যাপারটা মিলিয়েই কিন্তু ইচ্ছা শক্তি এতটা লিনিয়ার একটা ব্যাপার না, ডাইনামিক একটা ব্যাপার। এর মধ্যে অবশ্যই আমি যেটা বললাম যে একটা ব্রেন যে নিউরোবায়োলজি, এই নিউরোবায়োলজি একটা বড় এফেক্ট আছে। ঠিক আছে, যে মানুষের ইচ্ছা শক্তি গড়ে উঠবে সেটা মানে নিজের থেকে চেষ্টা করলে ইচ্ছা শক্তি গড়ে তুলতে পারবেন এমনটা নয়। ঠিক আছে, তার এখানে তার ব্রেন সার্কিট কিভাবে কাজ করে,
সেইটাকে আমরা কতটা ওষুধ দিয়ে মডিউলেট করতে পারছি, কতটা আমরা থেরাপি দিয়ে মডিউলেট করতে পারছি, সেই জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে থাকবে। সেই কারণে ইচ্ছা শক্তি ব্যাপারটা ঠিক একটা দূর পর্যন্ত ঠিক, আবার একটা দূর পর্যন্ত ঠিক নয়। ঠিক আছে, এটাই। থেরাপির কথা বললেন আপনি, মোটিভেশনের কথা বললেন, যেটা আমরা ইচ্ছা শক্তি বলছি। আচ্ছা, মানে ঠিক কখন একটা নেশাগ্রস্ত মানুষকে কখন বুঝবো যে আর তাকে সামলানো সম্ভব হচ্ছে না, তাকে এবার রিহ্যাবে নিয়ে যেতেই হবে, এটা কখন বুঝবো? সেটা তখন যখন হচ্ছে তার নিজের কন্টিনিউয়াস ক্ষতি হচ্ছে, নিজের শরীরের কন্টিনিউয়াস ক্ষতি হচ্ছে, এবং তার আশেপাশের মানুষদের ক্ষতি হচ্ছে, আশেপাশের মানুষদের প্রতি তিনি একটা থ্রেট হয়ে উঠছেন। সেটা ফিজিক্যাল থ্রেট হতে পারে, তিনি তাদেরকে মারতে যাচ্ছেন বা নিজের ক্ষতি করছেন, নিজের সেলফ হার্ম করছেন, এবং বা সেক্ষেত্রে হচ্ছে যে নেশা থেকে অ্যালকোহল বা ক্যানাবিস বা বিভিন্ন জায়গা থেকে, এই বিভিন্ন রকমের নেশা থেকে সাইকোসিস বা বাইপোলার ডিসঅর্ডার বা ডিপ্রেশন, এরকম ইন্ডিভিজুয়াল সাইকিয়াট্রিক রোগ শুরু হতে পারে। এই রকম নেশা থেকে তৈরি হওয়া রোগের জন্য একটা আলাদা ক্লাসিফিকেটরি একটা ব্র্যাকেটই রয়েছে এটার জন্য, যে ক্যানাবিস ইনডিউস, অ্যালকোহল ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার, অ্যালকোহল ইনডিউস বাইপোলার ডিসঅর্ডার, অ্যালকোহল ইনডিউস ডিপ্রেশন। তো এইগুলো যখন শুরু হচ্ছে, নিজের কন্টিনিউ শরীরের ক্ষতি হচ্ছে, আশপাশের মানুষের তিনি ক্ষতি করে ফেলছেন, নিজের কাজ মানে হচ্ছে কাজের ক্ষতি করে ফেলছেন, এইগুলো যখন সিভিয়ারলি আমরা দেখতে পাবো, তখন রিহ্যাব না হোক, যে কোনো রকমের ট্রিটমেন্ট, এবং যদি খুব সিভিয়ারলি হয় তাহলে সেক্ষেত্রে মানে রিহ্যাবিলিটেশন সেন্টার বলতে এটা মানে বুঝি, যেটা মানে ভর্তি করা, অন্তত মানে ইনডোর ট্রিটমেন্ট বা এইগুলো শুরু করতে হয়। আমরা এখানে স্পেসিফিক কোনো মেডিকেশনের কথা নিয়ে আলোচনা করব না, কিন্তু অ্যাডিকশন ট্রিটমেন্টে মেডিকেশন কতটা এফেক্টিভ এবং এটা রিকভারি করতে মানে কিভাবে সাহায্য করে? মেডিকেশন গুলো অ্যাডিকশন ক্ষেত্রে খুবই এফেক্টিভ। সেটা প্রথমত প্রাথমিক ক্ষেত্রে যখন যখন পেশেন্ট অ্যাডিকশন থেকে বেরিয়ে আসছেন, তখন তার উইথড্রয়াল সিমটম গুলোকে আটকাতে, অ্যালকোহলের উইথড্রয়াল সিমটম এমনই হতে পারে যে সেটা ফ্যাটাল হতে পারবে, সেটা প্রাণঘাতী হতে পারে ঠিকঠাক সময় ট্রিটমেন্ট না করলে। ওপিওয়েডের ক্ষেত্রেও কিন্তু উইথড্রয়াল সিমটম গুলো প্রচন্ড কষ্টদায়ক, আমি যেটা বলছিলাম প্রথমেই, সেইগুলোকে কন্ট্রোল করা। ক্যানাবিসের ক্ষেত্রে, সিগারেটের ক্ষেত্রেও তাই। এবং এই উইথড্রয়াল সিমটম গুলো সহ্য করতে না পেরে বেসিক্যালি অনেক পেশেন্ট হচ্ছে রিল্যাপস করে যান, মানে আবার নেশা করতে শুরু করেন। তো কাজে এই প্রাথমিক দিকটাতে তাকে মানে এই মেডিকেশনের থ্রু দিয়ে যে মানে এই সাপোর্টটা দেওয়া প্রচন্ড ইম্পর্টেন্ট। এবং পরবর্তীকালে সেটা হচ্ছে মেনটেনেন্স, এই যে মেনটেনেন্সটা করা, যে উনি নেশাটা আর করবেন না, সেই নেশার কমানোর মানে ক্রেভিংটা কমানোর, সেটা নিকোটিনের ক্ষেত্রে বা বিভিন্ন ওষুধের মানে বিভিন্ন নেশার ক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, যার সাহায্যে আমরা ক্রেভিংটা আমরা কমাতে পারি। তো এই ওষুধগুলো কিন্তু অনেকটাই হেল্প করে। আপনি বললেন যে রিকভারি চলাকালীন রিল্যাপস করার কথা আপনি বললেন, ঠিক এরকম সময়ে পরিবার এবং সমাজের কিভাবে রিয়াক্ট করা উচিত? মানে এটা কি আমরা ফেলিওর হিসেবে দেখবো, নাকি হিলিং জার্নিতে এরকম হতে পারে বা এর একটা অংশ? এটা কি রকম ভাবে দেখবো, বা ফ্যামিলি এবং ওই যেটা বললাম সমাজের রিয়াক্টের জায়গাটা একটু যদি বলেন। না, একদমই ফেলিওর হিসেবে দেখবো না, সেটাই তো বললাম, সে কথাটাই একটুক্ষণ আগে বলছিলাম, যে একদমই ফেলিওর হিসেবে না দেখে মানুষজন, পরিবারের মানুষজন যতটা সাপোর্টিভ হবেন, যতটা মানে পাশে থাকবেন এবং সঙ্গে থেকে ব্যাপারটাকে হেল্প করবেন, সেটা কিন্তু প্রচন্ড প্রয়োজনীয়। ফ্যামিলি সাপোর্টটা প্রচন্ড প্রয়োজনীয়। যাদের ফ্যামিলি সাপোর্ট কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাপস রেট প্রচন্ড বেশি, এটা বিভিন্ন স্টাডিতে বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কি, যে ফ্যামিলি সাপোর্ট কিভাবে করেন, যে একজন মানুষ যিনি নেশা করছেন তাকে হচ্ছে যে নেশা করার জন্য মানে আরো হচ্ছে ঘর থেকে পয়সা তিনি পেয়ে যাচ্ছেন, সেইটা হচ্ছে যে মানে উনি তখন ঘরের লোকের দেওয়া হচ্ছে কিন্তু বক্তব্য যে নেশা করে, এবারে সেটা যখন চায় তখন আমরা কিছু বলতে পারি না, বা মানে যখন চায় তখন রাগারাগি করে, তখন সেই রাগ কমানোর জন্য আমরা দিয়ে দিই পয়সা। এটাকে কিন্তু আমরা এনাবলিং বলি। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন ভাবে এই ফ্যামিলি মেম্বাররা এনাবল করে থাকেন। ঠিক আছে, তো এই ধরনের ইয়েগুলো, সমস্যাগুলো ফ্যামিলি সেই জন্য কিছু ক্ষেত্রে সমস্যাজনক হয়ে ওঠেন। কিন্তু ফ্যামিলি সাপোর্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। যদি ফ্যামিলির মানুষজন বুঝতে পারেন যে নেশাটা সারানো প্রয়োজন, এবং তারা সেই মানুষটার প্রতি কেয়ার করবেন এবং সেই মানুষটাকে একটা সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু সেই মানুষটার যে নেশা ছেড়ে আসার যে জার্নি,
সেটা কিন্তু অনেকটা স্মুথ হয়। ঠিক আছে, এবং অবশ্যই এখানে কোনো একটা মানে ফল্টকে সেটা অবশ্যই তাকে মানে হচ্ছে দোষারোপ করে, সেই মানুষটিকে দোষারোপ করে, সেই মানুষটিকে হচ্ছে গালমন্দ করে, মারধর করে এটা সম্ভব নয়। এটা যতটা সম্ভব তার মোটিভেশনটাকে এনহ্যান্স করাতেই, কোথায় তিনি গিয়ে ফল্টার করছেন সেই জায়গাটাকে খুঁজে বের করে সেই জায়গাটার উপরে কাজ করা, এই থেরাপিউটিক ওয়ার্ক করা, সেটার মাধ্যমেই কিন্তু সম্ভব। ঠিক আছে, একদম। আমাদের ফ্যামিলি মনে হয় এমন একটা ফ্যামিলি যেটা আমাদেরকে বুঝবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যাতেই মনে হয় ফ্যামিলি যদি মানুষের পাশে থাকে, তাহলে সে অনেক ঠিক বার্ডেন সে অতিক্রম করতে পারবে। আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের ঠিক। শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্ন যেটা, যে নেশায় আক্রান্তদের জন্য রিহ্যাব হলেও এই রিহ্যাব গুলো সম্পর্কে অনেক সময় অমানবিক অভিযোগ আমরা শুনতে পাই। আচ্ছা, এই মানে এই ধরনের আমার এক প্রশ্ন, যে যেটা আমরা এই রিহ্যাব যদি এরকম ভাবে না করে আমরা কোনো সামাজিক ব্যবস্থা এর মাধ্যমে কি নেশা মুক্তি করা কোনো সম্ভব? মানে আমি একটা উদাহরণ হিসেবে বলছি, ছত্তিশগড়ের যেটা আমাদের যেখানে শহীদ হাসপাতাল, সেই শহীদ হাসপাতালের ওখানে এরকম সামাজিক ভাবে মানুষ এতটাই সচেতন করেছিল এবং তারা একজনের সাথে একজনের এমন সম্পর্ক তৈরি করেছিল, সেটা মানে সাপোর্ট সিস্টেম, যে সেখানে নেশা আর কি তাদেরকে করতে দেয়া যাবে না। এই সামাজিক ভাবে এমন একটা সাপোর্ট তৈরি করা। যেটা বললেন যে অন্য কোনো ব্যবস্থা, হ্যাঁ অন্য হ্যাঁ, কোনো ব্যবস্থা, সেই অন্য কোনো ব্যবস্থাটাও কিন্তু হচ্ছে মানে সেটা সরকারকে ভাবতে হবে, এবং তার সঙ্গে সরকার এবং বিভিন্ন এনজিও যদি এরকম যদি বা বিভিন্ন রকমের গ্রুপ তারা যদি হাত মিলিয়ে এটা করেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং এরকম ব্যবস্থা আগে মানসিক রোগীদের জন্য ছিল, এগুলোকে হাফওয়ে হোম বলা হতো। হাফওয়ে হোম, যেখানে ঠিক সেটা রিহ্যাব সেন্টারের মতো কোনো জায়গা নয়, বা সেটা ঘরও নয়, বা সেটা হাসপাতালও নয়, একটা মাঝামাঝি জায়গা যেখানে ট্রিটমেন্টও চলবে, সেখানেও কিছু রকম ভোকেশনাল কাজকর্ম করানো হবে, উপার্জনটাও হবে। এই পুরোটা মিলিয়ে ব্যাপারটা একটা স্টেট স্পন্সর্ড হওয়া উচিত। রাজ্যের মানে হচ্ছে রাষ্ট্রের তাতে হচ্ছে যে হাত থাকা উচিত, রাষ্ট্রের তাতে ডিরেক্ট ইয়ে থাকা উচিত, এবং সেটা করে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু নেশা মুক্তি সম্ভব। আরো সেটা ব্রেন স্টর্মিং করা উচিত, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন মানে মডালিটিস কে ট্রাই করা উচিত। আমেরিকাতে এমন জায়গাও আছে যেখানে যারা প্রচন্ড নেশাগ্রস্ত, যারা হেরোইনের নেশাগ্রস্ত এবং যারা নেশা ছাড়তে পারছেন না কোনোভাবে, তারা যাতে আনসেফ প্র্যাকটিস না করেন, তারা যাতে হচ্ছে মানে কি বলবো যে উচিত সিরিঞ্জ ব্যবহার না করেন, বা বিভিন্ন রকমের আনসেফ প্র্যাকটিস যাতে না করেন, তার জন্য তাদেরকে স্টেট স্পন্সার্ড নেশা করার জায়গা আছে, যেখানে তারা আসবেন, তারা মেডিকেল সুপারভিশনে তারা হচ্ছে নেশা করবেন, এবং তাদেরকে হচ্ছে ঘরে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো কাজেই যেটা মানে এক্সট্রিম পর্যায়ে গেলে সেটাও মানে সেই রকম ব্যবস্থাও রয়েছে কিন্তু। তাহলে নেশা মুক্তির ক্ষেত্রে মানে উই আর জাস্ট অনলি লিমিটেড বাই আওয়ার ইমাজিনেশন। মানে যদি স্টেপ চাই বিভিন্ন রকম ভাবে কিন্তু এগুলো আমরা এগোতে পারি, বিভিন্ন রকম সাপোর্টের দিকে এগোতে পারি। এবং এই যে নেশাগ্রস্ত যে মানুষেরা তারা একটা সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছেন, তাদেরকে কিন্তু সমাজে ফিরিয়ে আনা মানে ফিরিয়ে এনে সমাজের পার্ট হিসেবে তাদের জার্নিটা কন্টিনিউ করা যেতে পারে। একদমই। আমাদের মূল লক্ষ্য হলো সেটাই, যে যে এক তো হলো মানুষ যাতে নেশার কবলে না পড়ে সেই জন্য সচেতনতা তৈরি করা, এবং যারা নেশাগ্রস্ত মানুষ তারা যাতে মূল স্রোতে ফিরে আসতে পারেন, তাদের সেই সমস্যা কাটিয়ে সাধারণ জীবনযাপন করতে পারে, সেটাই আমাদের এই অনুষ্ঠানের কারণ, সেটার জন্যই আমরা করছি। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক সমস্যা হয়েছে আজকের অনুষ্ঠানে, অনেকটাই ইন্টারনেটের সমস্যা ফেস করেছি, কিন্তু তবুও আমার মনে হয় যে ডাক্তারবাবু যেরকম বিস্তারিত ভাবে আমাদের বলেছেন, তাতে আমাদের যে সচেতনতা, নেশা সম্পর্কে যে সচেতনতা, সেটা আমরা বুঝতে পেরেছি। অনুষ্ঠানটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার সামনের সপ্তাহে উপস্থিত থাকবো স্বাস্থ্য ক্ষেত্রে জ্বলন্ত কোনো সমস্যা।